মাটিতে পড়ে গেছে। দেখতেই বড় সড়ই। ধীর পায়ে সেদিক পানে এগোতে থাকে ঋতুজা। ট্যাঙ্কের ওপরে টর্চ পড়তেই দেখে বড় বড় করে লেখা আছে বিএসসি মহুয়া পারভিন। তবে কি এটাই মহুয়ার লকার? কিন্তু এটাতে কোনো তালা বা তেমন লক দেখছি না তো। বলতে বলতে হাত বাড়িয়ে ট্যাঙ্কটি খুলে ফেলে ঋতুজা। উপরের কপাট সরাতেই ঋতুজা চিৎকার দিয়ে ওঠে। নিজ প্রেমিক হৃদয়ের কাটা মাথা বাক্সবন্দী অবস্থায়। খানিক আগেও হৃদয়ের সাথে কথা বলেছে সে। এটা কিভাবে সম্ভব? পেছন থেকে অট্ট হাসিতে মেতে উঠেছে কেউ। হৃদয়ের কাটা মাথা বাক্সবন্দী অবস্থায়। খানিক আগেও হৃদয়ের সাথে কথা বলেছে সে। এটা কিভাবে সম্ভব? পেছন থেকে অট্ট হাসিতে মেতে উঠেছে কেউ। হৃদজার মাথা চক্কর দিয়ে উঠেছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কে তুমি? আমার হৃদয়ের সাথে এমন কেন করলে তুমি? হৃদজা আর্তভরা কণ্ঠে বলে যাচ্ছে বারবার, কিন্তু কোনো সাড়া নেই তার কথায়। তবুও শেষ চেষ্টা করেছে রহস্য বের করতে না পারলে না জানি আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে। বক্সটি ভালো মতো দেখার জন্য এক হাতে চোখ বন্ধ করে অন্য হাতে বক্সটি ঢোকালো। কাটা মাথা রক্তে ভিজে গেছে ঋতুজার হাত। চোখ তুলে তাকাতে কষ্ট হচ্ছে তার। পুরো রুম জুড়ে কারোর পায়চারির শব্দ। হাতে কিছু একটা পড়েছে। স্পর্শে বুঝে উঠে এটা কোনো হাতের বালা। তবে এটা একটা কেন? আরেকটি কোথায়? মনে মনে ভাবছে ঋতুজা। হঠাৎ ঋতুজা ঘাড়ে কারোর হাত রাখার অনুভূতি পায়, ঠান্ডা হাত। তবে কি সেই অশরীরই? ভয়ের শিহরণ জেগে উঠেছে ঋতুজার সারা শরীরে। ঝাঁকুনি দিয়ে উঠেছে দেহ। পেছন ঘুরে দেখার সাহস হারিয়ে ফেলেছে ঋতুজা। ভয় কাটিয়ে কাপা পদক্ষেপে দ্রুত সরে দাঁড়ায়। পেছন ঘুরে দেখে তার সামনে হৃদয় দাঁড়িয়ে আছে। হৃদয় তুমি? বলেই কান্না করে দিয়েছে ঋতুজা। বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরেছে হৃদয়কে। রিচ্চা, তুমি এত রাতে এখানে কেন এসেছো? ঋতুজা হাতের তালু দিয়ে চোখ মুছতে মুছতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। হৃদয় খানিক নীরব থেকে ঋতুজাকে জড়িয়ে নেয় বুকে। হৃদয়, আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলেছি। কান্নারত কণ্ঠে বলতে থাকে ঋতুজা। হৃদয় আলতো হাতের ছোঁয়ায় ঋতুজার মাথায় হাত বুলিয়ে দেয়। ধুর পাগলি, আমি আছি তো তোমার পাশেই। কিছু সময় দুজন দুজনকে আলিঙ্গন করে। পরিবেশ যেন পাল্টে গেছে। চারিদিকে সেই ভয়ঙ্কর রূপ যেন কোথাও উধাও হয়ে গেছে। কিন্তু তুমি এখানে কি করে আসলে? হৃদয়কে প্রশ্ন ছুড়ে ঋতুজা। হৃদয় খানিকটা চুপ থেকে ঋতুজাকে বলে, আমি তোমার সাথেই এই হরিপুরে এসেছি। 10 জনমের সঙ্গী তুমি, তোমার সাথ ছাড়ি কীভাবে বলো? তাছাড়া তুমি অবাক হবে জেনে যে এই হরিপুরেই আমার দাদুর বাড়ি। এখনও আমাদের পুরনো বাড়ি এই হরিপুরেই আছে। তাই তো তুমি যখন এখানে জব করার কথা বলেছিলে, আমি এক নিঃশ্বাসে হ্যাঁ বলে দিয়েছিলাম। হৃদয়ের কথা শুনে ঋতুজা অবাক হয়ে গেছে। তার মানে তুমি আমায় ফলো করছো এই কদিন ধরে? সেই জন্যই তো আমার মনে হয়েছে কেউ আমার আশেপাশেই আছে। ফাজিল ছেলে, দেখা দাওনি কেন? যেন কত মিস করেছি আমি তোমায়। ঋতুজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হৃদয়। আচ্ছা, আমি যে এখন এই কলেজে আছি তুমি কি করে জানলে? আরে পাগলি, তুমি যখন কথা বলেছিলে তখন বৃষ্টির রিমঝিম শব্দ কানে আসছিল, তার মানে তুমি বাইরে। আর ঝিঝি পোকার ডাক তো কোনো জঙ্গল থেকেই আসবে। আর আমার এলাকা তাই ভালো মতোই জানি, কলেজের পাশে জঙ্গল আছে। তার মানে তুমি কলেজে কোনো কাজে যাচ্ছ। হয়তো সেই রহস্য বের করতে তাই দেরি না করে আমি এখানে এসেছি। হৃদজার মুখে হাসির ফলক পড়ছে। এ দেখো হৃদয়, এই বক্সটাতেই তোমার কাটা মাথা দেখেছিলাম আমি। হাত উঁচিয়ে ইশারায় দেখাতে চাইল ঋতুজা, কিন্তু সেখানে কোনো বক্স ছিল না, না তো ছিল কোনো কাটা মাথা। হৃদয় ঋতুজার দিকে ব্রু কুঁচকে তাকায়। তুমি সারাক্ষণ এইসব ভাবো বলে এইসব দেখছো। চলো আমার বাড়িতে বিশ্রাম করবে। ঋতুজা কিছুতেই হৃদয়কে বিশ্বাস করাতে পারছেই না। হৃদয় এক প্রকার জোর করেই ঋতুজাকে সেখান থেকে নিয়ে আসে। হৃদয় হঠাৎ খেয়াল করে ঋতুজার হাতে কিছু পরানো আছে। হৃদয় বেশ ভালো মতোই জানে ঋতুজা ঘড়ি ছাড়া হাতে কিছুই পরে না। একদিন শখ করে একটা ব্রেসলেট গিফট করেছিল হৃদয়, সেটা আজ পর্যন্ত পরেনি ঋতুজা। বলে কি এসবে নাকি তার আনইজি ফিল হয়। তবে আজ কেন এর ব্যতিক্রম? আজ ঋতুজার হাতে বালা কেন?
রিচা, তোমার হাতে এটা কি? ঋতুজা তীক্ষ্ণ দৃষ্টিতে হাতের পানে তাকায়। আরে এটাই তো সেই বালা। সত্যি বলছি হৃদয়, এটাই সেই বালা। আমার হাতে কিভাবে এলো আমি বুঝলাম না। বালাটি খুলে হৃদয় পকেটে ঢুকিয়ে নেয়। ঋতুজাকে সাথে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় হৃদয়। ইটের দেয়ালে ঘেরা বিশাল বাড়ি। সদর দরজায় বড় বড় করে লেখা আছে ব্যাপারী বাড়ি। ধীর পায়ে ভিতরে প্রবেশ করে দুজনে। রাত তখন একটা ছুঁই ছুঁই। খানিক বাদেই লাঠি ভর দিয়ে একজন বৃদ্ধা মহিলা এগিয়ে আসে তাদের দিকে। ইনি আমার দাদি। হৃদয় বলে ওঠে ঋতুজার উদ্দেশ্যে। ঋতুজা বিনয়ের সাথে সালাম দেয় বৃদ্ধা রেশমা বেগমকে। বৃদ্ধা কিছু না বলে মুখ ঘুরিয়ে সেখান থেকে প্রস্থান করে। ঋতুজা অবাক হয়ে গেছে তার ব্যবহারে। রিচা, কিছু মনে করো না। আসলে দাদি মানসিক ভারসাম্যহীন। আমার পরিবারের সদস্যদের অপমৃত্যুতে ওনার এই হাল। দীর্ঘশ্বাস ফেলে হৃদয়। অপমৃত্যু মানে? ঋতুজা অবাক হয়ে গেছে। আসলে একটা দুর্ঘটনায় আমার পরিবারের সবাই মারা যান। এখন থাকার মধ্যে আমি এবং আমার দাদি আছে। ঋতুজা হৃদয়ের কাঁধে হাত রাখে। আরও একজনের নাম বলে না তো? হৃদয় ঋতুজার চোখের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। হুম, তুমি তো আছোই। কত আছি বুঝতে পেরেছি, তাই তো আমার নামটাই বলে না। অভিমানের সুরে বলতে থাকে ঋতুজা। দুজনে বেশ খানিকক্ষণ গল্প করে। হৃদয় ঋতুজাকে ঘুম পাড়িয়ে দিয়ে পাশের রুমে চলে যায়। সকালে ঘুম থেকে জেগে ওঠে ঋতুজা। 11টা বেজে গেছে। হৃদয় এখনো ঘুমোচ্ছে পাশের ঘরে। ঋতুজার মনে পড়ে গত রাতের ঘটনা। এত কিছু কিভাবে ঘটলো? তাছাড়া হৃদয়ের কাটা মাথা বাক্সে কেন দেখলো সে? আর হঠাৎ কোথায় সেই বাক্সটা উধাও হয়ে গেল? হঠাৎ খেয়াল করে দেয়ালে কিছু পেন্টিং রয়েছে। বাহ, এই গাঁয়ে গ্রামেও এত সুন্দর আর্ট! ফিস ফিসিয়ে বলছে ঋতুজা। বেশ কয়েকটা পেন্টিংয়ের মধ্যে একটা পেন্টিংয়ে চোখ আটকে যায় ঋতুজার। এত সুন্দর পেন্টিং! মনে হয় মনের সমস্ত আবেগ দিয়ে শিল্পী এই ছবিটি এঁকেছেন। ছবিতে থাকা মেয়েটাও ভীষণ সুন্দর। ধীর পায়ে পেন্টিংয়ের পাশে এসে দাঁড়ায় ঋতুজা। হঠাৎ খেয়াল করে পেন্টিংয়ের নিচে মহুয়া সুন্দরী লেখা। তবে কি এটা মহুয়ার পেন্টিং? হঠাৎ হৃদয় পেছন থেকে ঋতুজাকে জড়িয়ে ধরে। ঋতুজা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়তে নারাজ হৃদয়। জড়িয়ে ধরে বাইরে নিয়ে আসে ঋতুজাকে। ঋতুজা খেয়াল করে বৃদ্ধা রেশমা বেগম দরজার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঋতুজা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়তে নারাজ হৃদয়। জড়িয়ে ধরে বাইরে নিয়ে আসে ঋতুজাকে। ঋতুজা খেয়াল করে বৃদ্ধা রেশমা বেগম দরজার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হৃদয় এক পর্যায়ে ঋতুজাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এই কি করছো? ছাড়ো আমায়। ঋতুজার বারবার বলা সত্ত্বেও হৃদয় ছাড়ছে না তাকে। আজ এত কাছে পেয়েছি, তোমায় ছাড়ি কেমনে? ঋতুজাকে খাটে ফেলে দেয় সে। ঋতুজা দ্রুত উঠে বিছানার এক কোণায় চলে যায়। দেখো, বিয়ের আগে এসব হবে না। হৃদয় বেশি জোরাজুরি না করে ঋতুজার পাশে গিয়ে বসে। ওর হাত টেনে দুই হাতে শক্ত করে ধরে। রিচা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ঋতুজা মুচকি হেসে বলল। জানি গো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। হঠাৎ বাইরে কিছু পড়ার শব্দ হয়। হৃদয় এবং ঋতুজা দ্রুত ঘর থেকে বাইরে বের হয়। দরজার কাছে ফুলের টব ভেঙে আছে। এখানে হয়তো কেউ দাঁড়িয়ে ছিল। ঋতুজা বুঝতে পারে এটা অবশ্যই রেশমা বেগমই হবে। প্রথম থেকেই দেখছে তার উপরে নজর রাখতে। হঠাৎ খেয়াল হলো পেন্টিংয়ের কথা। পেন্টিংয়ে মহুয়ার নাম লেখা ছিল। অবশ্যই এই বাড়ির সাথে এবং এই বাড়ির পরিবারের সাথে মহুয়ার কোনো যোগসূত্র আছে। হৃদয়ও আমার থেকে কিছু লুকাচ্ছে, মনে মনে ভাবতে থাকে ঋতুজা। দিন গড়িয়ে বিকেল পড়েছে। হৃদয়ের চোখ জুড়ে ঘুম নেমে এসেছে। হৃদয়ের চোখ ফাঁকি দেওয়ার এটাই একমাত্র সময়। আবার সেই ঘরে ঢুকে ঋতুজা। আজব তো, সেই প্রিন্টিংটা কোথায় গেল? হঠাৎ প্রিন্টিং উধাও হয়ে যাওয়া বেশ খটকা লাগে মহুয়ার কাছে। খেয়াল করে মেঝেতে কাঠের গুঁড়া পড়ে আছে। প্রিন্টিংয়ের কাঠের ফ্রেম লাগানো ছিল। হয়তো সেই কাঠের এগুলো ফ্রেমটা নিয়ে যাওয়ার সময় হয়তো পড়েছে। কাঠের গুঁড়াগুলো
দরজা দিয়ে বাইরে চলে গেছে। ঋতুজা সেগুলো অনুসরণ করতে করতে একটা বদ্ধ ঘরের সামনে চলে আসে। হয়তো এই ঘরেই প্রিন্টিংটা রাখা হয়েছে। দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে উকি দেয় সে। এদিক ওদিক সন্তর্পণে তাকিয়ে ঘরে ঢুকে পড়ে। বেশ অন্ধকার ঘর জুড়ে, জানালার ফাঁক দিয়ে আধো আলোয় আবছা আলোয় আলোকিত ঘরটা। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘরে ভাঙা আলমারি ভর্তি। পুরো ঘরটা জুড়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ঋতুজা। হঠাৎ পড়ে থাকা কয়েকটা পেন্টিং, ছবির ফ্রেম সহ দলিল চোখে পড়ে তার। হাত বাড়িয়ে তুলে নেয় সেগুলো। একটা পেন্টিং মহুয়ার, যেটা সে শোবার ঘরে দেখেছিল। অন্যটা বড্ড চেনা। হুবহু একই পেন্টিং ফারজানা আক্তারের ঘরেও টাঙানো আছে। তার মানে এটা আরিফ মাস্টারের ছবি। ফিসফিসিয়ে বলে ওঠে ঋতুজা। বাকিগুলোর মধ্যে পারিবারিক ছবি। ছবিগুলোতে আরিফ মাস্টারকেও দেখা যাচ্ছে। ওনাদের ছবি এই বাড়িতে কি করে এলো? ভীষণ ভাবনায় পড়ে গেছে ঋতুজা। রহস্য যেন দ্বিগুণ হচ্ছে। দলিলগুলোর পাতা উল্টে দেখে সেখানে আরিফ মাস্টারের নামে এই বাড়িটি। অবাক হয়ে যায় ঋতুজা। এটা আরিফ মাস্টারের বাড়ি? এক আকাশ সমান ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। দলিল এবং ছবিগুলো একপাশে সরিয়ে রেখে দেয়। চোখ আটকে যায় অর্ধছেঁড়া কয়েকটা কাগজের পৃষ্ঠার উপরে। কাগজগুলো একত্রিত করে ঋতুজা। আরে এগুলো তো সেই মহুয়ার ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো। কাগজগুলো হাতে নিয়ে চোখ বুলাতে থাকে ঋতুজা। এই হ্যান্ড রাইটিং সম্পূর্ণ আলাদা। লেখাগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। ঋতুজা পড়তে মনোনিবেশ করে। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না তোমায়। ভালোবাসি বলাও হলো না তোমাকে। শ্বাস আটকে আসছে আমার। আমি জানি তোমার সাথে কে করেছে এসব। আমি বাঁচতে দিব না তাদের। তোমার শরীর থেকে ঝরা প্রতিটা রক্তের ফোঁটার হিসেব দিতে হবে তাদের, লতিফ ব্যাপারীর পরিবারের। ঋতুজা বুঝতে পারে এটা আরিফ মাস্টারের লেখা, কিন্তু বাকিটুকু লেখা অনেক কষ্টের পরেও পড়তে পারেনি সে। লেখাগুলো মুছে গেছে। ঋতুজা হতাশ হয়ে বসে পড়ে মেঝেতে। অন্ধকারে রহস্যের বেড়াজালে বন্দি লাগছে ঋতুজার। সন্ধ্যার আবাস আসছে। জানালা দিয়ে হু হু বাতাস ঢুকছে। শীত লাগছে ঋতুজার। হঠাৎ কেউ ঋতুজার কাঁধে হাত রাখে, ঠান্ডা হাত। চমকে উঠেছে সে। কে? ঘুরে তাকায় ঋতুজা। আমি মহুয়া। ঋতুজার শরীরে লোম দাঁড়িয়ে গেছে। ভয়ে কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। ভয় পেও না, আমার তোমার সাহায্যের বড়ই প্রয়োজন। আরিফের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের শাস্তি দিতে হবে, না হলে যে আমি শান্তি পাবো না। আর্তভরা কণ্ঠ হৃদয় ছুঁয়ে গেছে। কে বেড়েছে তাকে? কাপা কাপা সুরে বলতে থাকে ঋতুজা। ব্যাপারী পরিবার, ওরা এক একজন মানুষ নামে জানোয়ার। ওরা সব করতে পারে নিজেদের স্বার্থের জন্য। লতিফ ব্যাপারী ছেলে হৃদয় মেরেছে আরিফকে। ঋতুজা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে হৃদয়? সে আরিফের স্ত্রী ফারজানাকেও মেরেছে, সাথে তোমার কলেজের ছাত্রকেও। কারণ তারা সত্যিটা জেনে ফেলেছিল। আমি শুধু অশরীরী আত্মা। আমি তাদের দেখা দিয়েছি, তোমার মতো ওদেরকেও সত্য পর্যন্ত নিয়ে এসেছি। কিন্তু তারা কাউকে কিছু বলুক তার পূর্বেই হৃদয়ের হাতে শিকার হয়েছে। হৃদয় খুন করেছে এমনভাবে সাজে সব কিছু যেন সবাই মনে করে মহুয়া ফিরে এসেছে। আবার সবাই যেন ভাবে মহুয়াই তাদের মেরেছে। ঋতুজা চুপ হয়ে আছে। ভয় কেটে গেছে। অনেক প্রশ্ন জিজ্ঞেস করার আছে মহুয়ার কাছে। আচ্ছা, এই বাড়িটা কি আরিফ মাস্টারের? এটা আরিফ মাস্টারের বাড়ি। আমার ধর্ষণকারী লতিফ ব্যাপারী ছেলে হৃদয়। আরিফ যখন লতিফ ব্যাপারীকে হত্যা করে পালায়, তখন ওর বংশের লোকজন আরিফ মাস্টারের এই বাড়ি দখল করে নেয়। আরিফ চলে যায় শহরে। সেখানেই ফারজানার সাথে বিয়ে করে সে। তাদের একটা মেয়েও হয়েছিল, নাম শ্রাবণী। বাবার হত্যার প্রতিশোধ নিতে তখনও ঘুরে বেরিয়েছে হৃদয় ব্যাপারী। হঠাৎ তাদের খবর পাই সে আরিফ মাস্টারের শ্রাবণী নামের মেয়ে আছে, সেটাও জানতে পারে হৃদয়। মাত্র 13 বছরেই হৃদয়ের হাতে রেপ হয়ে মৃত্যু হয় শ্রাবণীর। ঋতুজা স্তব্ধ হয়ে গেছে। যাকে এতদিন ভালোবেসেছে সেই হৃদয় এত নীচ। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলেছে ঋতুজা। এমন জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
লতিফ ব্যাপারীর শাস্তি দিয়েছে আরিফ মাস্টার। এটা লতিফ ব্যাপারীর প্রাপ্য ছিল, কিন্তু হৃদয় এটা কিভাবে করতে পারলো? একটা 13 বছরের বাচ্চা মেয়েকে, ছি ছি ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। আপন মনে বলছে ঋতুজা। রাত ঘনিয়ে এসেছে। দরজার বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ আসছে। কেউ ঘরটার দিকেই আসছে। মহুয়াকেও দেখা যাচ্ছে না আর। এতক্ষণ কার সাথে কথা বললাম আমি? কোনো মৃত ব্যক্তির সাথে কিভাবে কথা বলা সম্ভব? কি হচ্ছে এইসব আমার সাথে? বিড়বিড় করছে ঋতুজা। দরজার পাশে এসে পায়ের আওয়াজ থেমে গেছে। ঋতুজা দ্রুত লুকিয়ে পড়ে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে হৃদয়। অগ্নিশিখার মতো তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো ছুরি হাতে, পৈশাচিক হাসি ঠোঁটের কোণে। ঋতুজা দ্রুত লুকিয়ে পড়ে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে হৃদয়। অগ্নিশিখার মতো তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো ছুরি হাতে, পৈশাচিক হাসি ঠোঁটের কোণে। ঋতুজার শ্বাস ভারী হয়ে আসছে। ঘন ঘন নিঃশ্বাস নিশ্চিন্ত বিপদের জানান দিচ্ছে। হৃদয়ের চোখ জোড়া, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক খোঁজ চালাচ্ছে ঋতুজার। বেশ কিছু সময় পার হয়ে গেছে। রিজ্জা, তুমি যেখানেই লুকাও, আজ যেহেতু সত্যিটা জেনেই গেছো, মৃত্যু তোমার অনিবার্য। গগন ফাটানো ভয়ের তো কণ্ঠে হাসিতে মেতেছে হৃদয়। তখনও ধীর পায়ের ঋতুজা টেবিলের তলায় আশ্রয় নিয়েছে। 2 পা পিছিয়ে এসে উবুর হয়ে উকি মারে হৃদয়। হাত দিয়ে মুখ চেপে ধরেও কান্না আটকে রাখতে পারেনি ঋতুজা। হৃদয় দেখে নেয় তাকে। দ্রুত সেখান থেকে উঠে বাইরের দিকে দৌড় লাগায় ঋতুজা। রেশমা বেগম ধারালো দাগ হাতে দাঁড়িয়েছিল সদর দরজার পাশে। সেখানেও বিপদ টের পেয়ে থমকে দাঁড়ায় ঋতুজা। সিঁড়ি দিয়ে ছাদে উঠে পড়ে। হৃদয় বাঁকা হাসি দিতে দিতে আর পিছু নিয়ে ছাদে পৌঁছে যায়। হৃদয়, তুমি এটা করতে পারো না। তুমি তুমি তো আমার ভালোবাসো, তবে কেন করছো এমনটা? কি আনন্দ পাচ্ছ নিরীহ মানুষদের হত্যা করে? হৃদয় দা উঁচিয়ে ধীর পায়ে এগোতে থাকে ঋতুজার দিকে। আমার বাপটারে তোরা বাঁচতে দেয় নাই, তবে আমি কেন দিমু? প্রায় কাছেই চলে এসেছে হৃদয়। হঠাৎ কেউ একজন জোরালো কোপ বসিয়ে দেয় হৃদয়ের পিঠ বরাবর। হৃদয় আর্ত চিৎকার কেকিয়ে ওঠে। হৃদয় চোখ মিলে দেখে বৃদ্ধা রেশমা বেগমের আঘাতে কাবু হয়ে গেছে হৃদয়। তুই ভাইগা যা, আমি এই শয়তানটারে দেখতাছি। রেশমা বেগমের কথায় দ্রুত পদক্ষেপ ছাদ থেকে নেমে আসে ঋতুজা। বলি, তুই এটা কি করলি? হৃদয় রেশমা বেগমের চুলের মুঠি ধরে ফেলেছে। তুই বিনা দোষে মেলামাইন সেরে মারছুস, এ পাপ আমি আর দেখতে পারুম না। রেশমা বেগমের কথা শেষ না হতেই ধারালো ছুরির আঘাতে মাথা নামিয়ে ফেলে হৃদয়। রেশমা বেগমের মুন্ডু বিহীন দেহ খানিক ছটফট করে নেতিয়ে পড়ে। হৃদয়ের ঠোঁটের কোণে আবারও পিছাসি হাসি ফুটে উঠেছে। ঋতুজা ততক্ষণে সেই বদ্ধ ঘর থেকে বাকি ডায়েরির পাতা গুছিয়ে বাইরে চলে এসেছে। দ্রুত থানায় যেতে হবে তার। হৃদয়ের কুকীর্তি ফাঁস করতেই হবে। অন্ধকারে আবছা আবছা রাস্তা দেখা যাচ্ছে। ঋতুজা প্রাণপণে ছুটছে থানার দিকে। বেশ খানিকটা পথ চলতে চলতে হৃদয়ের প্রতি ভালোবাসা এক চরম ঘৃণার জন্ম দিচ্ছে। সামনেই বাঁকা রাস্তার মোড়। সেখান থেকে সামনে গেলেই হরিপুরের থানা অবস্থিত। খানিক এগোতেই ঋতুজা থমকে যায়। কারো ছায়া দেখা যাচ্ছে। দা হাতে দাঁড়িয়ে ব্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে লোকটা। ঋতুজার নিঃশ্বাস আবারও ভারী হয়ে আসে। তবে কি হৃদয় চলে এসেছে? ব্যথায় সারা শরীর টনটন করছে ঋতুজার। না, আর থেমে থাকলে চলবে না। আজ মৃত্যু হলে হোক, তবুও এই পাপিষ্ঠের শাস্তি তো দিতেই হবে। আশেপাশে চোখ মিলে দেখে ঋতুজা পাশেই মরার ডাল পড়ে আছে। হাতে তুলে নেয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকে হৃদয়ের দিকে। রিজ্জা, 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 আমার প্রাণের রিজ্জা, তোমার তো ক্ষতি করতে কষ্ট লাগছে আমার। মুখ ভেঙিয়ে বলতে বলতে এগিয়ে আসছে হৃদয়। ছি হৃদয়, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। আমি তোকে ভালোবেসেছিলাম। তোর মতো পাপীদের জন্য এই পৃথিবীটা না। হাত উঁচিয়ে শরীরের সমস্ত শক্তিতে হৃদয়ের দিকে আঘাত হানে ঋতুজা। হৃদয় সন্তর্পণে সরে দাঁড়ায়। হুম, হৃদয়কে মারা এত সোজা না, কিন্তু তুই তো এখন শেষ। ঋতুজার চুল পেঁচিয়ে ধরে হৃদয়। দা উঁচিয়ে গলা বরাবর ছুরি চালিয়ে দেয়। ঋতুজা চোখ বন্ধ করে ফেলে। হৃদয় খেয়াল করে যত শক্তি দিয়ে ছুরি চালাক না কেন
এক বিন্দুমাত্র কাটছে না হৃদচার। হঠাৎ চারপাশের দমকা হাওয়া বইতে শুরু হয়। হাওয়ার দাপটে হাত থেকে ছুরি পড়ে গেছে হৃদয়ের। কে কে ওখানে? হৃদয় ভীতু গলায় হাঁক ছাড়ে। বাতাসের সাথে হালকা বিজলির ঝটকায় কোনো একজন মেয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তবে এই কি মহুয়া? হৃদয়জা একপাশে সরে দাঁড়ায়। সে বুঝে গেছে হৃদয়ের ওপর প্রতিশোধ নিতে এসেছে মহুয়া। হৃদয়জা থানার দিকে এক পলক তাকিয়ে হাতে থাকা কাগজ মাটিতে ফেলে দেয়। ধীর পায়ে বাড়ি ফেরার জন্য পদক্ষেপ নেয়। বিকট চিৎকার ভেসে আসছে পেছন থেকে। ভালোবাসার মানুষটিকে একবার দেখার জন্য পিছন ঘুরে তাকায় হৃদয়জা। মুখ থুবড়ে পড়ে আছে হৃদয়, নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে। পাশেই পড়ে আছে মহুয়ার ডায়েরি।